প্রেম প্রহরে তোমার দেখা পর্ব 2। রাত প্রায় 10টা বাজে। নাহার এখনো ঘুমাচ্ছে। বিকালে চেয়ারম্যান বাড়ি থেকে এসেই সে ঘুম দিল। এখনো উঠিনি মেয়েটা। সুলতানা বোনের রুমে এসেছিল রং পেন্সিল নিতে। দেখে তার মেজ বাবা ঘুমাচ্ছে এখনো। বাকিরা সবাই খেয়ে নিয়েছে, শুধু নাহার ছাড়া। তাই মা বলেছে যাতে নাহারকে জাগিয়ে দেয় ভাত খাওয়ার জন্য। সুলতানা, আপা ও মেঝো আপা, মা বলছে উঠতে, উঠে ভাত খেয়ে নিতে। দেখো রাত অনেক হয়েছে। নাহারের ঘুমটা হালকা হয়ে আসলো। সে আস্তে আস্তে বিছানা থেকে ওঠে। ওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10:45 বাজে। সে অবাক হয়ে সে এতক্ষণ ঘুমিয়েছিল। সুলতানা নাহারকে উঠতে দেখে চলে যায়। চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে ওড়নাটা নিয়ে কলপারে চলে যায়। কলপার থেকে এসে মায়ের রুমের দিকে যায়। দেখে মা ঘুমিয়ে পড়েছে, আর তার পাশেই সুলতানা বসে বসে ড্রয়িং করছে। সে আর ভেতরে গেল না, পাকের ঘরের দিকে চলে গেল। পাকের ঘরে গিয়ে গ্যাসের চুলায় চা বানানোর জন্য পানি বসালো। এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ ঘুমানোর ফলে মাথাটাও ধরেছে, তাই চা খেলে ভাল লাগবে বলে মনে করছে সে। গ্রামে 8টা বাজলেই মানুষ নিজ নিজ ঘরে ঢুকে যায়। বলা যায় গ্রামে সন্ধে 8টাকে রাত 12টা মনে করা হয়। তাই রাস্তাঘাটে মানুষজন থাকেই না এই সময়। নির্জন একটা পরিবেশ। নাহার পাকের ঘরের ছোট জানালাটা খুলে দেয়। তার সাথে সাথে প্রবেশ করে সতেজ ঠান্ডা বাতাস। নাহার লম্বা করে একটা নিঃশ্বাস নিল। আজ আকাশে কোনো চাঁদ নেই, তাই জায়গাটাও অন্ধকার দেখাচ্ছে। হঠাৎ তার খেয়াল হয় বাড়ির সদর দরজার ওই পাশ থেকে, অর্থাৎ রাস্তা থেকে তীব্র আলো আসছে, যা রাস্তা থেকে শুরু করে নাহারদের বাড়ির সদর দরজার ভেতরে পর্যন্ত আলো ছড়াচ্ছে। নাহারের ভ্রু কুঁচকে আসে। তাদের এই পাশের রাস্তায় কোনো লাইট নেই, আবার এই সময় কারো বাড়ির লাইটও জ্বালানোর কথা না। আর জ্বালালেও এত আলো ছড়ানো সম্ভব না। চোর ডাকাত নয়তো তারা কি চুরি করতে বড় কোনো লাইট নিয়ে এসেছে? নাহারের একটু ভয় হতে লাগলো। মাকে কি ডাক দিবে? বাবাও নেই ঘরে। তারা সব মেয়ে, যদি ডাকাতরা তাদের ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? নাহার দোয়া পড়ে বুকে ফু দিল আর ভাবল ছোট চাচাকে কল করে বলবে, তাহলে তিনি কোনো না কোনো ব্যবস্থা করে নেবে। মাকে জাগিয়ে লাভ নেই, উল্টো যদি চিল্লাচিল্লি করা শুরু করে দেয় তাহলে ডাকাতরা সজাগ হয়ে যাবে। নাহারের নিজের কোনো পার্সোনাল ফোন নেই। জান্নাতের থাকলেও সে এখন দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। তাকে জাগাতে গেলেও মাও জেগে যাবে। তাই সে মায়ের রুমে গেল। দেখল সুলতানা ড্রয়িং করতে করতে ঘুমিয়ে পড়েছে। খাটের পাশের ছোট টেবিলটাতে মার ফোন ছিল। সেখানে গিয়ে আস্তে করে ফোনটা নিয়ে আবার পাকের ঘরে চলে গেল। দেখল তখনও সে আলোটা জ্বলছে। সে কল করলো কিন্তু নাম্বারে সংযোগ দিচ্ছে না। আবারও কয়েকবার কল দিল কিন্তু একই কথা বলছিল। নাহার এবার ঘরের দরজা খুলে উঠানে গেল আর সেখান থেকে আবার কল দিল। এবার কল যাচ্ছে, তবে রিং হয়ে আবার কেটে যাচ্ছে। সে আবার কল দিতে যাবে, তখন কারো ফোনের রিংটোন শুনতে পেল। সে তো কখনো কল করেনি, তাহলে কার ফোন বাজছে? সে খেয়াল করলো আওয়াজটা রাস্তার পাশ থেকে আসছে। সে ধীরে ধীরে সদর দরজার দিকে গেল। দরজার উপরের ফাঁকটা দিয়ে বাহিরটা দেখার
চেষ্টা করলো, তবে তীব্র আলোর জন্য স্পষ্ট কিছু দেখতে পেল। ও এতটুকু বুঝতে পেরেছে, এই আলো কোনো বড় গাড়ির হেডলাইটের। নাহার ভাবল, এমন বড়লোকি গাড়ি নিয়েই কি ডাকাতি করতে এসেছে। যেন সে দুয়ে দুয়ে চার মিলাতে পারল না। আবার দরজার ফাঁকটাকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। তখন কোনো পুরুষের অবয়ব দেখল, আর কাউকে দেখতে পেল না। একজন মানুষ কি করে ডাকাতি করবে? ডাকাতি করতে তো ডাকাতরা দলবল নিয়ে আসে। তাহলে কি লোকটা চোর? না, নাহার বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার পা পিছলে যায়, আর সে ঠাস করে দরজা থেকে পড়ে যায়, আর ব্যথায় আহ করে ওঠে। সে চোখ খিচে বন্ধ করে আসে, কোমরটা মনে হয় গেল এবার। তখনই দরজার ওপাশ থেকে কোনো গম্ভীর আওয়াজ শুনে নাহারের ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। দরজা খুলো, কি হয়েছে? পড়ে গিয়েছ? আই সেড ওপেন দ্য ডোর। নাহার নিজের ব্যথা ভুলে গেল। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো আর কোমরটা চেপে ধরল। এই আওয়াজ তো সেই লোকটার, তার স্পষ্ট মনে আছে। কিন্তু লোকটা এখানে কি করছে? হেই, তুমি শুনতে পাচ্ছ? আমি দরজা খুলতে বলছি। নাহার ভয়ে কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে দিল। অয়ন সাথে সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আবার সেই গাড়ির আলো পুরো উঠান জুড়ে ছড়িয়ে পড়েছে। অয়ন, তুমি ঠিক আছো? নাহার তো এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না লোকটা এখানে এসেছে, তাও আবার এত রাতে। আচ্ছা, হতেই তো পারে এই লোকটা আসলে লোকটা নয়, সে জিন যে লোকটার রূপ নিয়ে এসেছে। তাহলে কি এই জিন তাকে নিয়ে যাবে? সে কি ফেঁসে গিয়েছে জিনদের জালে? অয়ন, হেই। নাহার, আপনি কে? এখানে কি কি করছেন? আপনি কি কোনো জিন মানব, নাকি সত্যি সেই গম্ভীর লোকটা? কাঁপা কাঁপা গলায় বলল। অয়নের ভ্রু কুঁচকে গেল। মেয়েটা কি ইনডাইরেক্টলি ভাবে তাকে জিন বলতে চাচ্ছে? নাহার তখনও নিজের দিকে তাকিয়ে আছে, যেন সে লোকটার দিকে তাকালে লোকটা নিজের জিন রূপ চলে আসবে। অয়ন, এদিকে তাকাও। নাহার এমন উত্তর আশা করেনি। সে জিজ্ঞেস করলো, কি আর এই জিনটাকে কি উত্তর দিচ্ছে? আচ্ছা, তাকাতে কেন বলছে? তাকালে কি জিনটা নিজের আসল রূপে চলে আসবে? নাহার নিজের চোখ খিচে বন্ধ করে নেয়। সে কখনোই তাকাবে না। সে বিড়বিড় করে দোয়া দরুদ পড়তে থাকে। সে শুনেছে তাদের গ্রামের দিবাও জিনের খপ্পরে পড়েছিল, কিন্তু মেয়েটা নাকি ভয়ে দৌড় দিয়েছিল, যার ফলে জিনটা দিবার শরীরে ভর করে নিয়েছে। কত যে ঝাড়ফুঁক করায় তারপর ঠিক করেছে মেয়েটাকে। তারপরে কখনো প্রতি রাতে নাকি জিনটা তার স্বপ্নে আসে। অয়ন, এই মেয়ে, এদিকে তাকাও। নাহার মাথা দুলিয়ে না বলে, মানে সে তাকাবে না। অয়ন এবার নাহারের থুতনি ধরে তাকে তার দিকে ফেরায়। মেয়েটা তখনও চোখ খিচে বন্ধ করে কিছু একটা বিড়বিড় করছে। অয়ন, চোখ খুলো। নাহার তাও তাকালো না। হেই, তুমি কি ভয় পাচ্ছ? চোখ খুলো। আরে আমি কোনো জিন নই, বিশ্বাস করতে পারো। সে নাহারের মুখটা আর একটু উপরে তুলে। নাহার ধীরে ধীরে তার এক চোখ খুলল। প্রায় 1 মিনিট তাকিয়েছিল, কিন্তু লোকটার কোনো পরিবর্তন না দেখে আর একটা চোখ খুলল, আর লম্বা করে একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই খেয়াল করলো লোকটা তার থুতনি ধরে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে।
সে তাড়াতাড়ি করে দূরে সরে যায় আর এক হাত দূরে চলে যায় লোকটা থেকে। নাহার, আপনি এত রাতে এখানে কি করছেন? অয়ন কিছুক্ষণ চুপ করে এক হাত ঘাড়ের পেছনে নিয়ে গিয়ে বলল, অয়ন, অ্যাকচুয়ালি বাড়িতে নেট পাচ্ছিল না, তাই এই দিকটা এসেছিলাম বলেই ঠোঁট কামড়ে হাসল। নাহার লোকটার শান্ত আওয়াজ শুনে অবাক হলো, কারণ লোকটাকে সে তো যতবার দেখেছে ততবারই তার গুরুগম্ভীর আওয়াজটাই শুনেছে। আবার লোকটা হেসেছেও, ঠোঁট কামড়ে হালকা হেসে। তারপরেও কত সুন্দর লাগছে লোকটাকে। তবে তার জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, এত রাতে আপনি নেট দিয়ে কী করবেন? কিন্তু তা জিজ্ঞেস করা হলো না। সে সে তো লোকটাকে ভালোভাবে চেনে না, সেখানে এটা জিজ্ঞেস করা বেমানান লাগে। নাহার ও নাহার কি বলবে বুঝতে পারছিল না। লোকটাকে কি সরাসরি বলে দিবে এখান থেকে চলে যেতে? গ্রামের কেউ যদি দেখে নেয়, কিংবা তার মা চাচারা কেউ দেখে নেয় সে একটা লোকের সাথে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা খারাপ দেখাবে। আর সাথে অনেক অনেক বদনাম তো ফ্রিতে আছেই। অয়ন, আচ্ছা আমি যাই তাহলে। আমি যে কাজে এসেছি কাজটা শেষ। এখান থেকে তোমাকে কোনো অসুবিধায় ফেলতে চাচ্ছি না। বলেই এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে হেঁটে গাড়ির কাছে গিয়ে গাড়ির ভেতর বসে পড়ল। তখন নাহার খেয়াল করলো লোকটা একা ছিল না। গাড়ির ভেতরে অয়ন নামক লোকটার অ্যাসিস্ট্যান্ট দীপ্ত ভাইয়াটাও ছিল। ওনার কথা অবশ্য জয়ী আপু থেকে জেনেছিল। সে ভেবে পায় না এত বড় দামড়া লোকের আবার অ্যাসিস্ট্যান্টের কি প্রয়োজন। সকাল থেকে নাহারদের বাড়িতে জমজমাট আয়োজন চলছে। আজ শাহাউদ্দিনের বড় ভাই সিয়ামউদ্দিন তার পরিবার নিয়ে দেশে আসছে। ছোট চাচা সকাল সকাল বাজারে গিয়ে হাত ভর্তি বাজার করে এনেছে। কলি বেগম মাছ মাংসগুলো কাটছে। জান্নাতের আজ রেজাল্ট দিবে, তাই সে কাজ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। তবে কলি বেগম তাকে কাজ করতে দিচ্ছে না, কিন্তু মেয়ে তার তা বুঝতে নারাজ, তাই তাকে ঘর গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সুলতানা তো ভারী খুশি, তার বড় বাবা আসবে প্লেন করে, কত চকলেট আর খেলনা নিয়ে আসবে। সে তো তার বন্ধু বান্ধবের কাছে গিয়েও এসবের গল্প করতে ব্যস্ত। নাহারাজ সকালে এসে টিউলির রাগ ভাঙিয়েছে। মেয়েটাকে তার বিদেশি পোলার আসার কথা শুনতেই রাগও সব ধাওয়া হয়ে গিয়েছিল। নাহার আর টিউলি তাদের বাড়ির পুকুর পাড়ে বসে বসে মুড়ি মাখা খাচ্ছে। নাহার, বড় আপার বিয়ার আরও 6 থেকে 7 দিন সময় আছে। ততদিন আমরা সবাই মিলা অনেক জায়গায় ঘুরতে যাইতে পারুম, ঠিক না ক? টিউলি, হ। কয়েকদিন বাদে গ্রামের মেলা হইব। আজকে রানীর থেইকা শুনলাম ওইখানেও যাইতে পারুম। কি যে মজা হইব, আমার তো ভাবতেই নাচতে মন চাইতেছে। নাহার পুকুরের স্বচ্ছ পানির দিকে একধানে তাকিয়ে আছে আর ভাবছে কাল রাতের কথা। অয়ন নামক লোকটা কি আসলে এসেছিল? তার তো সকালে উঠেই মনে হয়েছিল রাতের ঘটনাটা একটা অবিশ্বাস্য স্বপ্ন ছিল। কিন্তু যখন ছোট কাকা মারে জিজ্ঞেস করেছিল এত রাতে কেন কল করছে, কোনো সমস্যা হয়েছে কিনা, তখন বিশ্বাস হয়েছিল। সাথে ভয়ে হাত পা কাঁপুনি উঠে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই নাহার বলল, নাহার চাচা, আমি কল দিছিলাম টিউলির লগে কথা কইবার লাইগা। কাল টিউলি আমার লগে রাগ করছিল না, তার জন্য, কিন্তু ভুলে গিয়েছিলাম তোমরা যে ঘুমিয়ে পড়েছিলে। কোনোভাবে নাহার তখন সব ধামাচাপা দিয়ে চলে আসে।
আর চাচাও বাজারের দিকে চলে যায়। মাও কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাই কথাটা আর উঠায়নি হয়তো। তারা বিশ্বাস করে নিয়েছে। টিউলি, এই নাহার কি হইল? কার কথা ভাবস? নাহার, তোর জামাইয়ের কথা ভাবি। টিউলি, এই মাইয়া একদম আমার জামাইয়ের দিকে নজর দিবি না, কই দিলাম। নাহার, দিমু দিমু দিমু, 101বার দিমু। বলতে বলতে পুকুর পাড় থেকে দাঁড়িয়ে উঠানের দিকে দেয় দৌড়। টিউলিও নাহারের পিছু পিছু দৌড় দেয়। নাহার আর টিউলি 6 বছরের ছিল যখন তাদের বড় বাবারা একসাথে একবার দেশে এসেছিল, তাই তাদের কোনো কিছুই মনে নেই। এক কথায় সব অস্পষ্ট সেই স্মৃতিগুলো। তবে বড় বাবা, বড় মা আর শিয়া আপুর সাথে নাহারের ভিডিও কলে অনেকবার কথা হয়েছে, কিন্তু রায়হান ভাই আগে ছবিতে দেখেছে, আর 2-1বার ভিডিও কলে তো কথা হয়েছিল। নাহার অনেক উচ্ছ্বাস নিয়ে বসে আছে তাদের সবাইকে সরাসরি দেখার জন্য। তার বাবা কাল সকাল সকাল চলে আসবে, তিনি আজ রাতের ট্রেনে উঠবে। টিউলি সেই যে গেল, এখনো ফিরে আসেনি। তারা দুজন মিলে নদীর পাড়ে এসেছিল গোসল করার জন্য। তাদের পুকুরে আজ সকালে মাছ ধোয়া হয়েছে, তাই তারা মাছের আষ্টি গন্ধের জন্য পুকুরে না গোসল করে নদীর পাড়ে চলে এসেছে। টিউলি বলে গেল সে সুমিকে ডাকতে যাচ্ছে, আর তাদের কাপড়গুলো যেহেতু এখানে সেহেতু একজনকে থাকতে হবে, তাই নাহারকে রেখে যায়। কিন্তু এতক্ষণ পরেও তাদের আসতে না দেখে নাহার নদীর পাড় থেকে উঠে আসে। সুমিদের বাড়ির পথ ধরে হাঁটতে হাঁটতে কিছুটা এলে দেখতে পায় একটা বাইক আর একটা কার পাশাপাশি রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। বাইকের মানুষটার পিঠ দেখা যাচ্ছে, তাকে পুরোপুরি দেখা গেল না, তবে গাড়িতে বসা মানুষটির হাত দেখা যাচ্ছে। হাতটা অনেকটাই ফর্সা, যেটাকে বলে দুধ ফর্সা। হাতে সুন্দর একটা কালো ঘড়ি, অনেক দামি মনে হচ্ছে। সেই হাতটা নানান ভঙ্গি করে কথা বলছে বাইকে বসা লোকটার সাথে। নাহার এসব ভাবতে ভাবতে সেই গাড়িগুলোকে পার করে হাঁটতে থাকে। সেখান থেকে তখন পিছ থেকে কেউ তাকে ডাক দেয়, এই যে নার, এইটা কি তুই? ওই নার। কারো মুখে নিজের নামের আদরে ডাকটা শুনে নাহার থেমে যায়। এমন করে তাকে তার পরিবার ছাড়া কেউ তেমন ডাকে না, আর এই মানুষটার আওয়াজও অপরিচিত মনে হচ্ছে। তাহলে লোকটাকে? নাহার পেছন ফিরে সামনে তাকায়। গাড়িতে বসা লোকটা ইতিমধ্যে গাড়ি থেকে নেমে নাহার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সে মানুষটাকে ভালোভাবে দেখলো, চিনতে পারছে না, তবে অচেনা লাগছে। তাই সে ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু তখন যা হলো তাতে সে হতভম্ব। তার সামনে থাকা দুধ ফর্সা লোকটা এসে তাকে খুব কাছ থেকে জড়িয়ে ধরলো। সে কিছুক্ষণের জন্য থমকে গেল, তার বুঝতে সময় লেগেছে কি হচ্ছে তার সাথে। লোকটা তার থেকে অনেকটাই লম্বা, তাই সে তাকে হালকা উঁচু করে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মোছড়ামুছড়ি করতে লাগলো তাকে ছাড়ার জন্য। তখন কারো গম্ভীর শান্ত কণ্ঠ শোনা গেল, রায়হান, লিভার। আমার কানে রায়হান নামটি এসে ধাক্কা খেল। এই লোকটা তবে রায়হান ভাই। রায়হান সাথে সাথে নাহারকে ছেড়ে দিল, আর নাহার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার মাথায় হঠাৎ আসলো, বিদেশে হাক করাটা নর্মাল হলেও গ্রামে তা অশ্লীলতা বলেই পরিচিত। সরি নার, আমি আসলে বুঝতে পারিনি। নাহার তখন রায়হান আর তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা গম্ভীর অয়নকে দেখছিল।
সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তার দৃষ্টির কোনো মানেই বুঝল না নাহার। নাহার রায়হানের কথায় তার দিকে তাকালো। নাহার, ভাইয়া, আসলে তোমাকে আমি চিনতে পারিনি, ক্ষমা করো। রায়হান, ইটস ওকে নার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তা কোথায় যাচ্ছিলি? নাহার, নদীর পাড়ে ছিলাম, ওখান থেকে আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু তুমি একা কেন? বড় বাবারা কই? রায়হান, ওহো, তারা তো অন্য গাড়ি করে ইতিমধ্যে বাড়িতেও চলে গেছে। আমার একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে মাত্র আসলাম। নাহার, ও আচ্ছা, তাহলে তুমি বাড়িতে যাও, আমি পরে আসছি। নাহার তাড়াহুড়া করে সুমিদের বাড়ির দিকে হাঁটা দিল। রায়হান এক পলক সেদিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর আবার অয়ন আর কাছে গেল। অয়ন লক্ষ্য করল সেই মুচকি হাসি, তবে কিছু বলল না। রায়হান, ওহ ব্রো, অ্যাকচুয়ালি শি ইজ মাই কাজিন। ওই যে বললাম, যার বিয়ে উপলক্ষে আসলাম, তার ওই ছোট বোন। ও ওকে, আই হ্যাভ টু গো নাও। যেহেতু এখানেই আছিস, আশা করি আবার দেখা হবে। অয়ন চলে গেল বাইক নিয়ে। অয়ন আমেরিকায় তার বিজনেস স্টাডি কমপ্লিট করার সময় তার রায়হানের সাথে দেখা হয়েছিল। তার ডিপার্টমেন্টে আলাদা হয়েও তারা সেম ফ্ল্যাটে থাকতো, তাই সে সুবাদে প্রায় দেখা হতো। তারপর বন্ধুত্ব। কিন্তু অয়ন স্টাডি কমপ্লিট করে দেশে এসে নিজের বিজনেসে স্টার্ট করে। 2 বছরের মাঝেই সে নিজের বিজনেসে অনেক উন্নতি করে ফেলে, দেশে বিদেশে অনেক নাম কামাই করে ফেলে। তার পারিবারিক ব্যবস্থা থাকলেও সে তাতে যোগদান করেনি। আর ততদিনে রায়হানের সাথে তারও যোগাযোগের পরিমাণ কমে এসেছিল। কিন্তু আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যায় দুই বন্ধুর। 12টায় জান্নাতের রেজাল্ট পাবলিশড হবে। সে এ পেয়ে পাশ করেছে। পরিবারের সবাই তাই অনেক খুশি। শাহাউদ্দিন কল করেছিল বড় মেয়েকে শুভকামনা জানানোর জন্য, আর বলেছে আসার সময় মেয়ের জন্য মেয়ের পছন্দের একটি জিনিস নিয়ে আসবে। তবে তা কি, তিনি তা বলেননি। আসিফের পরিবারের থেকেও কল করেছে। জান্নাতের সাথে কলে কথা বলে শুভকামনা জানিয়েছে। দুপুরের খাবার দেওয়া শেষ, সবাই ভাত খেয়ে ঘুম দিয়ে একটু আগেই উঠল। বিকেলে পুরো পরিবার মিলে উঠানে পাটি বিছিয়ে বসেছে গল্পগুজব করার জন্য। নাহার আর জান্নাত মিলে চা আর মা চাচিদের বানানো পিঠাপুলি প্লেটে সাজিয়ে এনেছে সবার জন্য। সবাই পিঠা খাচ্ছে আর কথা বলছে। রায়হান ভাই ছাউনির নিচে বসে ফোন স্ক্রল করছে, আর পাশে টিউলি বসে তাকে ভাজুং ভুজুং গল্প শোনাচ্ছে। যেমন গতবার তার সাথে কথা বলার সময় ভাইয়া নাকি সুন্দর একটা ভাল্লুকলা টি শার্ট পরেছিল, আবার গতবার মেলায় গিয়ে তার হাতি দেখেছিল, এইবার মেলায় গেলে হয়তো বাঘ দেখতে পাবে, ইত্যাদি ইত্যাদি। নাহার গিয়ে রায়হানের সামনে চা আর নারকেল পিঠার বাটিটা দিয়ে তা খেতে বলল। রায়হান একবার নাহারকে দেখে পিঠার বাটি থেকে একটা পিঠা নিয়ে কামড় বসালো। নাহার, ওই টিউলি, চল না। টিউলি, কোথায় যাব? নাহার, সুমির বাড়িতে। দুপুরে কইল না ওর বাড়িতে যাওয়ার কথা সাপ খেলার জন্য? টিউলি, ও ভুইলাই গেছিলাম, কিন্তু আর না যাইতে ইচ্ছা করতেছে না। রায়হান, সাপ খেলাটা কি আবার? টিউলি, সাপ খেলা চেনো না ভাইয়া? আরে বোটের মধ্যে গুটি সাপের পেটের ভিতর চলে যায় যে।
রায়হান: ও লুডো। টিউলি: হ, ওই লুডোই। নাহার: আচ্ছা ভাই, তুমি থাকো, আমরা যাই। তারপর নাহার আর টিউলি শিরার কাছ গেল, কিন্তু সে মরার মতো ঘুমাচ্ছে দেখে তাকে ডাকেনি। তারা দুজন মিলে সুমিদের বাড়ির দিকে চলে যায়। সুমি: তোরা চইলে আইসোস, ঘরের ভিতরে আস। হ, কিরে সুমি, চাচিম্মা কই? আম্মা পাশের এক বাড়িতে গেছে, আর আব্বা তো কালকে শহরের দিকে গেছে, তাই বাড়ি ফিরার পুরা ফাঁকা। টিউলি: আচ্ছা যা, এখন যাইয়া সাপের বোর্ড নিয়ে আয়। আনমু, কিন্তু তার আগে নাহার, তোরে একখান দরকারি কথা কওনের আছে। কিরে, কি দরকারি কথা? কইতাছি, আগে খাটের উপর আয় বই। তারা তিনজনে গিয়ে সুমির রুমে খাটে বসে গেল গোল করে। টিউলি: এবার কি কথা কইবি? সুমি: আজকে আমাদের বাড়িতে রত্না চাচি আইছিল। টিউলি: তো কি হইছে? নাহার: আহা টিউলি, সুমিরে কথা শেষ করতে দে তো। সুমি: হ্যাঁ শোন, এখন চাচি আইসা আম্মারে তোর নামে মেলা কথা কইয়া গেছে, আর তোরা তো জানোস রত্না চাচি বেটিটা সুবিধার না। রত্না চাচি গ্রামে গ্রামে এই মেলা কথা ছড়াইতেছে। নাহার: আমার কথা? কি কইছে আমার কথা? সুমি: ওই দিন চেয়ারম্যানের বাড়িতে নাকি তোরে কোন পোলার লগে এক ঘরে দেখেছিল। চাচির মাইয়া রেশমি ইতিও নাকি দেখেছে। এ কটা পোলা যে ঘর থেইকা বাহির হইছে, সেই ঘর থেইকা তুইও বাহির হইছস। উনি কইতাছিল পোলাডা নাকি রোহান ফুপুর পোলা। তুই নাকি বড়লোক পোলাডারে ফাঁসানোর চেষ্টা করতাছস। তুই নাকি শরীর দেখাইয়া পোলাডারে ফাঁসানোর চেষ্টা করতাছস। এখন পুরো গ্রামে এই কথা চলতাছে। নাহার: সে রত্না চাচি এতটা নিচে নামা যাইব আমি কখনোই ভাবতে পারি নাই। হ্যাঁ, এইটা সত্য যে লোকটা ওই ঘরে গেছিল, কিন্তু তা ভুলবশত চইলা গেছিল। বড় চাচি আমারে পাঠাইছিল ওই ঘরে মুখ হাত ধোয়ানোর লাগে। ওই লোকটা জানতো না আমি ওই ঘরে আছি। লোকটা যখন দেখছে আমারে ওই ঘরে, আমি সাথে সাথে বাহির হইয়া চইলা গেছে। নাহার কথাটা শেষ করেই ফুপিয়ে কান্না করে ওঠে। তার অনেক খারাপ লাগছে। রত্না চাচি তাকে সরাসরি জিজ্ঞেস করতেই তো পারত, কিন্তু তিনি সেই খবর গ্রামে ছড়িয়েছে, তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। টিউলি: এই নার, কান্না করিস না, এই বেটির মাথা ফাটাইয়া ফেলমু আমি। শয়তান বেটি। নার, তুই ওই দিন কইতাছিলি না যে রত্না চাচি মেজো চাচিরে কইতাছিল তোরে বিয়া দেওয়ানের কথা? কোন সেনাবাহিনীওয়ালা পাত্র আনছিল, কিন্তু চাচি মুখের উপর না কইরা দিল। এর লাইগা রত্না চাচি প্রতিশোধ লইতাছে। গ্রামে তোর নামে বদনাম কইরা, বুঝছস? সুমি: হ, আমারও তাই মনে হইতাছে। নাহার: বিশ্বাস কর, আমার এই মিথ্যা বদনামি হলে ও কিছু যায় আসে না, কিন্তু আমার পরিবারেরও বদনাম হইব। তা তোরা তো জানিসই এই গ্রামের মানুষ কেমন, সত্যটা জেনেই খারাপ মন্তব্য করবে। টিউলি: শোন না, শান্ত হ, কিছুই হইব না, আমরা আছি তো। আর মেঝো চাচা কখনো তোরে অবিশ্বাস করব না। নাহার টিউলিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। 2 বছর আগে রিমা আপার সাথেও তো এমনটাই হয়েছিল। রিমা আপা কলেজ থেকে আসার সময় গ্রামের বদমাস একটা পোলা তারে রাস্তায় ডিস্টার্ব করতো, কিন্তু আপাটা মুখ খুইলা কিছুই কইতো না। যদি
বদনামি হইয়া যায় তার ভয়ে। একদিন কলেজ থেকে আসতে দেরি হয়ে যায়, তখন বিকালের সময় সেই বদমাইশ পোলা সেদিন ও আপারে ডিস্টার্ব করে। তবে পোলাটার সাথে আরও দুইটা পোলাও ছিল। তারা সেই রাস্তায় বিকেল হওয়া থেকে ছিল না। তারা রিমা আপারে উঠাইয়া নিয়ে যায়, কিন্তু রিমা আপা তাদের থেকে অনেক কষ্টে বেঁচে ফিরে নিজের সতীত্ব নিয়ে। কিন্তু কেউই তাকে বিশ্বাস করেনি। সবাই তাকে ধর্ষণের অপবাদ দিয়েছিল। শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে তিনি আত্মহত্যা করেন। নাহারও কি একই অবস্থা হবে? নাহার আর ভাবতে পারছে না। সে হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকে। রাতটা অনেক গভীর এখন, প্রায় 2টা বাজছে। নাহার খাটে এপাশ ওপাশ করছে, তার কিছুতেই ঘুম আসছে না। তার মাথায় সে বদনামের কথাই চলতেছিল। তার কি আসলে ভয় পাওয়ার কথা? তার সাথে কিছুই হয়নি তা সে জানে, কিন্তু গ্রামের মানুষ কি তার কথা বিশ্বাস করবে? এটা তো সত্য, সেদিন সেই লোকটার সাথে ঘরটায় ছিল। এটা স্বীকার করলেই তো সবাই আর কিছু শুনতে চাইবে না। নাহার বিছানা থেকে উঠে পড়ে, ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে যেতে থাকে। তার এখন মায়ের সাথে ঘুমাতে ইচ্ছে করছে। তখনই কারো অবয়ব দেখলো সামনের ঘরটায়। তবে কে হতে পারে বুঝলো না নাহার। কে ওখানে? কে? ভূ বলেই কেউ একজন সামনে আসলো। নাহার ভয়ে এক পা পিছিয়ে গেল। তারপর সামনে তাকিয়ে দেখলো রায়হান দাঁড়িয়ে আছে, হাতে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে। রায়হান, কিরে, ভয় পেয়েছিস নাকি? নাহার, না, তুমি যেভাবে এসেছো তাতে ভয় পাওয়ার কিছু ছিল নাকি? রায়হান, আচ্ছা তাহলে ভয় পেয়েছিস তাই তো? নাহার, হ্যাঁ পেয়েছি, এখন সরো তো, আমি মায়ের ঘরে যাচ্ছি। রায়হান, হু হু সরছি, কিন্তু তোর হয়েছেটা কি? সাপ খেলা খেলে এসে যেই ঘরে ঢুকলি আর বেরোইলি না, আবার রাতে খাওয়ার জন্য আসলি না, ব্যাপারটা কি বলতো? নাহার, ভাইয়া কিছু হয়নি, ভাল লাগছিল না তাই। বলেই নাহার নিজের মায়ের ঘরের দিকে চলে গেল। কিন্তু এত রাতে রায়হান এখানে কি করছে তা ভাবার প্রয়োজন বোধ করলো না। সকালে শাহাউদ্দিন এসেছে, হাত ভর্তি তার নানা ধরনের জিনিস। মেয়ের বিয়ে উপলক্ষে তিনি সবার জন্য শহর থেকে কেনাকাটা করে নিয়ে এসেছেন। তিনি বড় ভাই ভাবি তার ছেলে মেয়ের সাথে দেখা করে বসলেন। তারপর নাহারকে ডাক দিলেন। তিনি এসেছে অনেকক্ষণ হয়েছে। বড় আর ছোট মেয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু মেঝো মেয়েটা বাবার সাথে দেখা করতে আসেনি। নাহার নিজের ঘর থেকে ধীরে সুস্থে বেরিয়ে এসেছে। সে এতক্ষণ ইচ্ছে করেই আসছিল না। তার কেন জানি ভয় লাগছিল, যদি গ্রামের কেউ বাবার কাছে তার নামে বদনাম করে, বাবা তাকে নিশ্চয়ই জেরা করবে। তাকে যদি বিশ্বাস না করে তখন কি হবে? কি হয়েছে নাহার? এদিকে এসো মা। নাহার, জি বাবা আসছি। কি হয়েছে? দুশ্চিন্তায় আছো কোনো কিছু নিয়ে? নাহার, না বাবা, তেমন কিছু না। ঠিক আছে, এই যে নাও তোমার আর টিউলির জন্য জামা। তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই এনেছি। নিজে হাতে টিউলিকে দিয়ে দিও, বুঝেছ? নাহার প্যাকেটগুলো নিল আর মাথা দোলালো। শাহাউদ্দিন খেয়াল করলো মেয়ের নীরবতা। মেয়েটা মোটেও এমন নয়। তার বড় মেয়ে চুপচাপ হলেও মেঝো মেয়ে আর ছোট ভারী দুষ্টু, সারাদিন হই হুল্লোড় করে বেড়াবে। কিন্তু আজ তার পছন্দের জিনিসগুলো এনেছি।
এগুলো এনে দেওয়ার পরেও ও এত নীরব কেন? তবে তিনি কিছুই বললেন না। পরক্ষণেই রইলেন মেয়ে নিজ থেকে মা কিংবা বাবাকে তার দুশ্চিন্তার কারণ জানাবে। নাহার প্যাকেটগুলো নিয়ে ছোট চাচিদের ঘরে চলে গেল। সে এখন যেত না, তবে টিউলির সাথে কালকের ব্যাপারে আলোচনা করা উচিত, তাই গেল। নাহার এই নে বাবা এনেছে বড় আপার বিয়েতে পড়ার জন্য। টিউলি, কি? আমি ভেবেছিলাম তুই মজা করেছিস গতবার আমাকে আর ভাবতে হবে না জামা কাপড় নিয়ে। নাহার, হ, আচ্ছা বস আর গুণ। টিউলি, এই তুই কি এখনো ওই ব্যাপারটা নিয়ে পড়ে আছস? বাদ দে তো, কিছুই হইব না। আর চেয়ারম্যান বাড়ির ভাগিনার বদনামি থরি না করবে বল? নাহার, আমাকে দেখে চেয়ারম্যান বাড়ির কোনো সদস্য মনে হয় তোর কাছে? টিউলি, না তো তুই তো ওই বাড়ির সদস্য কেন বলতো? নাহার, মাথা মোটা চিমড়ি, চুপ কর। আরে তারা আমার বদনাম করছে, পিছু পা হইব না। যেখানে কথাটা রত্না চাচি ছড়াইতাছে, তাহলে তো কখনো কথাই না, কারণ উনি সব কথাই মশলাপাতি দিয়ে তারপরে কয়, বুঝোস? টিউলি, হ, এইডা ঠিক কইলি। আচ্ছা মেছো চাচারে কইলে কেমন হয়? তারে তুই সব কইয়া দে, অন্য মানুষের থেইকা না সই না, তোর থেইকা শুনলে ব্যাপারটা মন্দ হয় না। নাহার, হ, আমিও তাই ভাবতাছি, কিন্তু বাবা বিশ্বাস না করলে? টিউলি, করব করব, দেখিস। এই টিউলি কইতাছে তো চেয়ারম্যান বাড়িতে অয়ন মা আমার পক্ষে আর থাকা সম্ভব না। বোঝার চেষ্টা করো রেহানা, তুই আমাকে বোঝার চেষ্টা কর। আর কটা দিন থাকলে কি হবে বলতো? সবাই না হয় একসাথে যাব বলেই তিনি সেখান থেকে প্রস্থান করলো। জয়, হ্যাঁ অয়ন, রাজি হয়ে যাও। এবার না হয় দীপ্তকে নিয়ে ঘোরার দিন শেষ করে নিজের পাশে নতুন কাউকে নিয়ে ঘোরার দিন শুরু করবে, কি বলো? অয়ন, ভাবি দীপ্তকে ছাড়া আমার পক্ষে পসিবল না সেইখানে থাকা। রনে, জয়ী, নয়ন, বাড়ির বাকিরা হাসতে হাসতে শেষ। রনে, ভাই শেষ পর্যন্ত দীপ্ত ভাইয়ের সাথে? ইটস ট্রু মাছ, আমার তো আগেই থেকে সন্দেহ ছিল তোমাদের মাঝে কিছু না কিছু আছে, তাই না অয়ন ভাই? নয়নকে হাই ফাই দিয়ে বলল। আর দীপ্ত চেহারার কাশি চলে এসেছে। জুই, দেবর মশাই, দীপ্ত তোমার ব্যবসার দেখাশোনা করে, আমরা তো তোমার দেখাশোনা করার জন্য কোনো গুণবতীর কথা বলছি। অয়ন, ভাবি তুমি জানো আই অ্যাম নো ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। নয়ন, তুই তো চাচুর ডাক শুনে নিয়েছিস, কিন্তু আমার চাচু ডাক শোনা মনে হয় এই জন্মে আর হবে না। আবারও সবাই হাসিতে ফেটে পড়ে। জয়, অয়ন ভাই, তুমি বললে একটা মেয়ের কথা বলতে পারি, আমি শিওর তুমি না বলবে না। অয়ন, ভাবি আমি যাচ্ছি, মাকে বলে দিও। লেটস গো দীপ্ত সোফা থেকে নিজের আকাশি রঙের স্যুটটা নিতে নিতে বলল। জয়, কিন্তু যাচ্ছটা কই? অয়ন, চিন্তা করো না, এবার দীপ্তকে নিয়ে নয়, লাইফ পার্টনার নিয়েই ঢাকায় ফিরব। বলেই অয়ন আর দীপ্ত বেরিয়ে গেল, রেখে গেল অবাক হওয়া কিছু মুখশ্রী, যারা এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সদর দরজার দিকে। লিস্ট অনুযায়ী সবাইকেই দাওয়াত দেওয়া হয়ে গেছে, আর যারা বাকি আছে
তারা এই গ্রামেরই। তাদের সরাসরি গিয়ে শাহাউদ্দিন আর সালাম উদ্দিন মিলে দাওয়াত দিতে যাবেন। তারা কিছুক্ষণ বাদেই বের হবে ঢাকা থেকে। শাহাউদ্দিন বিয়ের কার্ড ছাপিয়ে এনেছেন। যাদের বাড়ি দূরে তাদের ফোনে, আর যারা কিছুটা কাছেই আছে তাদের সালাম উদ্দিনের খামারের একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। এদিকে নাহার ঘরে এসে অনেকবার চেষ্টা করছে বাবার কাছে যাওয়ার, কিন্তু সাহস হয়ে ওঠেনি। কিছুক্ষণ আগে আবার গিয়েছিল, কিন্তু বাবা আর চাচাকে বাইরে যেতে দেখে আর কিছু বলেনি। রাতে বলার সিদ্ধান্ত নিল। রায়হানার তার বাবা সিয়াম উদ্দিন আজ শহরে গিয়েছে। তাদের নাকি কোন কাজ আছে। বিয়ের আর মাত্র কয়েকদিন আছে, তাই তারা নিজেদের কাজ শেষ করতে যাচ্ছে, যাতে বিয়ের সময় আবার কোথাও যেতে না হয়। শাহাউদ্দিন আর সালাম উদ্দিন বেরিয়ে পড়লেন। তারা দুলাল মিয়াদের বাড়ি গেলেন। প্রথমে সেখান থেকে ইউসুফ মিয়াদের বাড়িতে এসেছেন। তারা যেতেই তাদের বসতে দিল, কিন্তু তারা বসতে চাইল না। আরও অনেক বাড়িতে যেতে হবে। তারপরেও ইউসুফ জোর করে তাদের বসালো। শাহ, নিন কার্ডটা। জানেনই তো, বড় মেয়ের বিয়ে ঠিক ছিল, মেয়ের পরীক্ষার জন্য আটকে ছিল। মেয়ের পরীক্ষা শেষ, এখন দুই পরিবারের মিলে আগামী 25 তারিখে বিয়ে তারিখ ফেলেছি। বৃহস্পতিবার থেকে আপনাদের সবার দাওয়াত। ইউসুফ: অবশ্যই অবশ্যই, আমি আমার পুরো পরিবার লইয়া চইলা আসমু। শাহ: আচ্ছা, তাইলে আমরা যাই এখন। ইউসুফ: তা শাহ মিয়া, আপনার মেজো মাইয়ারা কি বিয়া দিতে চাইছেন নাকি? শাহ: না না, আমার মেয়েটা এখনো ছোট, আগে পড়াশোনা শেষ করুক, তারপর বিয়ের কথা না হয় ভাবব। ইউসুফ: মেয়ে ছোট তা তো জানি, কিন্তু যা হতাস্থে আপনার মেজো মাইয়ার থেইকা এমনটা আশা করা যায় না। সালাম: কি কইতাছেন আপনি ইউসুফ মিয়া? ইউসুফ: আপনার মেজো ভাতিজি চেয়ারম্যানের ছোট ভাগিনার লগে এক ঘরে ফষ্টি নষ্টি করেছে, জানেন নাকি? শাহ: ইউসুফ মিয়া, মুখ সামলে কথা বলুন। আমার সামনে আমার মেয়ের নামে এমন খারাপ কথা বলার সাহস কি করে হয় আপনার? রাগে হাত মুষ্টিবদ্ধ করে বলে ইউসুফ। আহা শাহ মিয়া, রাখতেছেন কেন? আপনি শহরে থাকেন, আপনার মাইয়া কি কইরা বেড়াইতেছে তা আপনার জানার কথা না? চেয়ারম্যান বাড়িতে যেদিন মিলাদ পড়াইছে, সেই দিন আপনার মাইয়া আর চেয়ারম্যানের এক ছোট ভাগিনারে এক ঘর থেইকা ধইরা আনছে। শাহাউদ্দিন আর কিছু শুনতে চাইল না, সেই বাড়ি থেকে বেরিয়ে আসলো। কিছুক্ষণ আগে শাহাউদ্দিন বাড়িতে এসেছে, এসেই নিজের ঘরে চলে গেছে। নাহার তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, কয়েকটা লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়লো, তারপর দরজায় হালকা করে টোকা দিল। নাহার: বাবা, আসবো? শাহ: আসো। নাহার নিজের মাথার ওড়নাটা আরও একবার ঠিক করে নিয়ে ঘরের ভেতর ঢুকলো। শাহাউদ্দিন খাটের ওপরে আধশোয়া হয়ে শুয়ে চোখের ওপর হাত দিয়ে রেখেছেন। নাহার আর তার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। নাহার: বাবা, তোমার কি খারাপ লাগছে? শাহ: না। নাহার: বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। শাহ: বলো। নাহার: বাবা, আমাকে ভুল বুঝবে না তো? এবার শাহাউদ্দিন চোখের সামনে এক হাত সরালেন আর উঠে বসলেন। নাহার তার বাবার দিকে তাকাতেই তার বুকে ছ্যাদ করে ওঠে। তার বাবা কি কান্না করেছে?
কেন? তার বাবার চোখে পানি। তার বাবা কি তাহলে সবটা জেনে গেছে? ভয়ে নাহার বাবাকে সবটা জানালো। কেন সেদিন সে সেই ঘরে গিয়েছিল, লোকটার সেই ঘরে অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসা, সব বলল। আর কেউ না জানুক, বড় চাচি জানে সে সেই ঘরে গিয়েছিল, তবে খুব কম সময়ের জন্য। শাহাউদ্দিন মেয়ের মাথায় হাত রাখল। শাহ, নাহার, আমি জানতাম তুমি কোনো ভুল কাজ করবে না। আমার এতটুকু বিশ্বাস তোমার প্রতি আছে। নাহার, ধন্যবাদ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে খারাপ কথা শুনতে হয়েছে। শাহ, না, কিচ্ছু হয়নি, আমি সব ঠিক করে দিব, তুমি চিন্তা করো না। জান্নাতের বিয়ে সামনে, মজা করবে না নাকি? নাহার, ওমা, মজা না করলে তো বিয়েটাই হবে না। শাহ উদ্দিন হাসে মেয়ের কথায়। তার মনে মনে একটা পরিকল্পনার ছক আঁকতে থাকে। নাহার এর এখন একটু শান্তি লাগছে। এবার সে সকল দুশ্চিন্তা ভুলতে পারবে। তবে তার কত বদনামি হয়ে গেছে, এখন সকলে তাকে নিয়ে বাজে কথা বলছে। কয়েকদিন বাদে বড় আপার বিয়ে। এসব কথা কুটুমদের কান পর্যন্ত গেলে ব্যাপারটা তার পরিবারের কাছে কতটা লজ্জাজনক হবে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবার কি তাহলে তাকেই কিছু করতে হবে এই বদনাম মিথ্যে তা প্রমাণ করার জন্য। চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান নিহাল সাহেব তাদের নিচতলার বৈঠকে ঘরে বসে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় আছেন। তবে তার থেকে কিছুটা দূরে বাড়ির সকল মেয়ে মহিলারা টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। সকল ছেলেরা আগেই খেয়ে নিয়েছে, তাই সদর দরজা দিয়ে প্রবেশ করে অয়ন আর দীপ্ত। কারো পদধ্বনি শুনে নিহাল সেই দিকে তাকায়। অয়নও দীপ্ত নিহালকে দেখে তাকে সালাম দিয়ে সামনে এগোয়। নিহাল সালামের জবাব দিয়ে অয়নের দিকে তাকিয়ে, নিহাল, অয়ন, এদিকে এসো, বসো। অয়ন চুপচাপ এসে তার মামার পাশে বসে। নিহাল, তোমার সাথে কিছু কথা ছিল। অয়ন, বলো। নিহাল, মিলাতের দিন কি তুমি কোনো মেয়ের সাথে একই ঘরে ছিলে? এই কথা বলতে যেন নিহালের গলার আওয়াজ বের হয়ে রোধ হয়ে আসছিল। বাড়ির সকলে এমন কথা শুনে চকিয়ে তাকায় তাদের দিকে। অয়ন যেন জানতো তাকে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে খুব শান্তভাবে জবাব দেয়, মামু, I know you believe me. That's why you ask me these questions directly. হ্যাঁ, সেদিন আমি গিয়েছিলাম সেই রুমে, কিন্তু আমি জানতাম না যে কোনো মেয়ে সেখানে ছিল। এমনকি আমি যখন সেই রুমে যাই তখন সে রুমেই ছিল না, ওয়াশরুমে ছিল। আমি তখন বুঝতে পারি সেখানে একটি মেয়ে আছে। তখন সেই রুম থেকে বেরিয়ে আসি, অ্যান্ড এর কিছুক্ষণ বাদে হয়তো মেয়েটা বেরিয়ে এসেছিল। তখন মেবি কেউ তাকে এবং আমাকে সেম রুম থেকে পরপর বের হতে দেখে এমন খারাপ মন্তব্য করার সাহস পায়। কোনো রূপ জড়তা ছাড়াই পুরো কথা শুনে শেষ করলো অয়ন। নিহাল একটা স্বস্তির শ্বাস নেয়। সে জানে সে সত্যি বলছে। আর যাই হোক, অয়নের মতো পার্সোনালিটির ছেলেকে এর এমন দোষারোপ করাটা বেমানান। তবে এখন গ্রামের মানুষদের মুখ বন্ধ করতে হবে। রোহানা, এইসব কি বলছিস অয়ন? কি হয়েছে? বড় ভাই কি বলছে? তোমরা কোন মেয়ে, কোন ঘর? অয়ন,
মা, হাইপার হচ্ছ কেন? ইট জাস্ট এ মিসআন্ডারস্ট্যান্ডিং। নিহাল, রেহানা এইদিকে এসে বস তো, এমন করলে তোর প্রেশার বেড়ে যাবে, জানিস না নাকি? রেহানা, বড় ভাই প্রেশার বাড়লে বাড়ুক, আগে আমাকে তোমরা বলো কি হয়েছে। অয়ন তার মাকে সবটা বুঝিয়ে বলে, রোহানা জানে তার ছেলেটা কেমন, তার দ্বারা এমন কাজ কখনোই সম্ভব না। গ্রামের মানুষজন সব ব্যাপারকে এমন জিলাপির মতো পেঁচায় কেন, বোঝে না রেহানা। রেহানা, আচ্ছা সব বুঝলাম, কিন্তু ওই মেয়েটা যে সে রুমে ছিল তার কি অবস্থা? তুই ছেলে বলে তার তোর দিকে কেউ আঙুল তুলছে না, কিন্তু মেয়েটা এই গ্রামের মানুষরা নিশ্চয়ই তাকে নানাভাবে হেনস্থা করছে। জয়, আসলেই মা, মেয়েদের সবসময় এইসব ব্যাপারে বাড়াবাড়ি রকমের হেনস্থা করা হয়। আল্লাহ মেয়েটাকে ভালো রাখুক। বড় চাচি, মেয়েটা কি এই গ্রামের? নিহালকে জিজ্ঞাসা করলো। নিহাল, হ্যাঁ আবুল তো তাই বলল, এই গ্রামেরই। শাহাবুদ্দিনের মেয়ে বলল। বড় চাচি, কি? তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। জুই আর রিহাব, নিহালের ছেলে। এর বউ এসে তাকে ধরল। সবাই ব্যাপারটা বুঝল না। মেয়েটার বাবার নাম শুনে হঠাৎ বড় মামির কেন এই অবস্থা? রেহানা, বড় ভাবি কি হয়েছে তোমার, খারাপ লাগছে নাকি? রিহাবের বউ এসে তাকে পানি দিল। সে এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে নিল। বড় চাচি, জয়, ওই যে যে মেয়েটা ওই দিন পায়েস বানালো তার কথাই বলছে, তোর মামা নাহারের কথা। জয়, কি? নাহার ওই দিন ওই রুমটাতে ছিল? বড় চাচি, হ্যাঁ রে হ্যাঁ, আমি মেয়েটাকে ওই ঘরে পাঠিয়েছিলাম হাত মুখ ধোয়ানোর জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল, মেয়েটার এখন কত বদনাম হয়ে গেল রে। সব তো আমার দোষ। আমি যদি তাকে সে ঘরে না পাঠাতাম তাহলে তো কিছু হতো না। ফুলের মতো মেয়েটার বদনাম তো হতো না। হেনা, আরে বড় বউ, কাঁদছো কেন? যা হওয়ার তা তো হইয়া গেছে, এখন সামনে কি করণ যায় তাই নিয়ে ভাবো। রেহানা, হ্যাঁ ভাবি, মা ঠিকই বলেছে, আমাদের উচিত কিছু করা যাবে যাতে মেয়েটার উপর অপবাদটা মিথ্যে প্রমাণ হয়ে যায়। নিহাল, হ্যাঁ। অয়ন নীরব দর্শকের ন্যায় তাদের কথা শুনল, তারপর সেখান থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আজ বিকালে দিঘির ঘাট গ্রামের প্রতি বছরের অনুষ্ঠান হওয়া সবচেয়ে বড় মেলাটা হবে। টিউলি তো বেজায় খুশি, কারণ তার বিদেশি পোলাও এইবার আছে, তাদের সাথেও মেলায় যাবে। জান্নাত আজকে তাদের সাথে যাবে বলে জানিয়েছে। কলি, নাহার দেখতো সুলতানা মাদ্রাসা থেকে আইছে কিনা। নাহার, হমা দেখতাছে। নাহার আলমারি থেকে তার নীল রঙের হিজাবটা নামাচ্ছিল। মায়ের কথা শুনে হিজাবটা নিয়ে খাটের ওপর রেখে দৌড় দেয় সদর দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে রাস্তার ওপাশ এপাশ দেখতে লাগলো। না, সুলতানার ছায়াও দেখা যাচ্ছে না, তাই আবার দৌড় দিল মায়ের কাছে। নাহার, ও মা, সুলতানার তো দেখলাম না। কলি, কিরে, 12:30 বাইজা গেছে, মাইয়াটা কই গেল, এখনো আহে নাই যে। নার, একটু যাইয়া দেখা আয়না, বেশি দূর যাওয়া লাগবে না, যা তোমা দেখা আয়।
নাহার: কিন্তু মা, আমার যাইতে ইচ্ছা করতেছে না। কলি: আচ্ছা, টিউলিরে তোর লগে নিয়ে যা। নাহার মাথা দুলিয়ে টিউলিদের বাড়ি গিয়ে তাকে ডেকে আনলো। তারপর দুজন মিলে রাস্তার কিনারা ধরে মাদ্রাসার পথে হাঁটতে শুরু করে। টিউলি: আজকে কি পইরা যাবি না আর? নাহার: বোরকা পরমো। টিউলি: আমি তো ভাবতেছিলাম শাড়ি পরমো, সমীরা হকলে পড়তাছে। নাহার: তুই পরলে পর, আমি বাবা পরমো না শাড়ি টাড়ি পরতে। একটা শাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব না, তবে আমার লাগে ম্যাচিং না করতে চাইলে শাড়ি পরিস, নাইলে বোরকা পরিস। টিউলি: আচ্ছা বুঝছি, বোরকা পরমো। তারা মাদ্রাসা থেকে কিছুটা দূরে এসে দাঁড়ায়। দেখে ছুটি মাত্র হয়েছে আর ছাত্রছাত্রীরা বের হচ্ছে এখন। সুলতানা তার দুই বোনকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে আর হাত বাড়াতে বাড়াতে তাদের দিকে এগিয়ে আসে। তখন সেই রাস্তা দিয়ে অয়নের গাড়ি যাচ্ছিল। সে নাহারকে দেখে দীপ্তকে গাড়ি থামিয়ে দিতে বলে। গাড়ি এক সাইডে এনে থামিয়ে দেয় দীপ্ত। অয়ন ভ্রুকুচকে নাহারের দিকে তাকিয়ে আছে। সুলতানা: আপা, তোমরা এখানে কি করতাছ? টিউলি: নাচতাছি, দেখতাছোস না নাকি? সুলতানা: কি বলো, নাচতাছ কোথায়? তোমরা তো দাঁড়াই আছো। টিউলি: তো জানলে আবার জিজ্ঞাস কেন? নাহার: আহা, তোদের সমস্যা কি? ঝগড়া কেন করতাছস? সুলতানা: আজ তোর এত দেরি হইছে কেন? সুলতানার কাঁধের ব্যাগ নিতে নিতে বলল। সুলতানা: আজকে ক্লাসের সবাই শেষ ক্লাসে গজল গেয়েছিল, তাই দেরি হয়ে গেছে আপা। নাহার: ও আচ্ছা, চল এখন। তারা আবার বাড়ির দিকে হাঁটা দেয়। অয়ন ও দীপ্তকে গাড়ি স্টার্ট দিতে বলে নিজেদের গন্তব্যে চলে যায়। শাহাউদ্দিন আর সালাম উদ্দিন মিলে চেয়ারম্যান বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢোকে। সালাম উদ্দিন সে ঘটনার পর এই বাড়িতে ভাইকে আসতে না করেছিলেন, কিন্তু তিনি শোনেননি। তাদের দেখে কাজের মেয়ে শিউলি সোফায় বসিয়ে 2 তলায় গিয়ে সবাইকে ডেকে আনে। কিছুক্ষণ বাদে নেহাল সাহেব আর তার পিছু পিছু তার স্ত্রী আসে। প্রথমেই তারা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে। নেহাল সাহেবকে তার স্ত্রী ইশারায় কিছু একটা বলে, তিনিও চোখ দিয়ে তার কথায় সম্মতি দেয়। চেয়ারম্যান সাহেব, এসেছিলাম আমার বড় মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে। নেহাল: আপনার মেয়ে? জি, তার বিয়ে ঠিক করা ছিল। মেয়ে আমার পড়াশোনা করছে, এবার পরীক্ষা দিয়েছে, তাই বিয়ের তারিখ ফেলেছি এই সপ্তাহে। নেহাল: ও, তা কখন বিয়ে? 25 তারিখে বিয়ে। বৃহস্পতিবার থেকে আপনাদের পরিবারের সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে, নিশ্চয় আসবেন। রেহানা আপাকেও বলবেন। বিয়ের কার্ডটা দিয়ে বলল। নেহাল: হ্যাঁ ভাই, অবশ্যই আসব, সবাই আসবে, আপনি নিশ্চিন্তে থাকুন। তখন শিউলি নামের মেয়েটি এসে চা নাস্তা দিয়ে গেল। তখন সেখানে জুই আসলো তাদের দেখে। শিউলিকে জিজ্ঞেস করলো ওনারা কে। সে জানালো ওনারা শাহাউদ্দিন সাহেব আর তার ভাই। জুই চিনতে পারল এখন থেকে তার একজন নাহারের বাবা। সে সেখানে গেল। জুই: আসসালামু আলাইকুম। শাহাউদ্দিনও সালাম উদ্দিন সালামের জবাব দিল। বড় চাচি: ও হচ্ছে আমাদের
রেহানার বড় ছেলে নয়নের স্ত্রী শাহ ও তামা কেমন আছো? জয়: জি চাচা, ভালো আছি। আপনারা কেমন আছেন? শাহ: ভালো আছি আমরা। জয়: চাচা, নাহার কেমন আছে? শাহাবুদ্দিন কিছুক্ষণ নীরব রইলেন, তারপর জবাব দিলেন, শাহ: আলহামদুলিল্লাহ ভালো আছে। জয়: চাচা, তাকে নিয়ে আমাদের এখানে আনিয়ে আসিয়েন, মেয়েটাকে আমার বড্ড ভালো লেগেছে। শাহ: ঠিক আছে, তোমরা সবাই মিলে আমার বড় মেয়ের বিয়েতে যেও। জয়: জি চাচা, চেষ্টা করব। নাহার, টিউলি, সুলতানা, জান্নাত, সিয়া, রাইহান সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে মেলার উদ্দেশ্যে। 3টা রিক্সা নিয়ে তারা চলে যায় মেলায়। সুমিকে দেখতে পেয়ে নাহার আর টিউলি সেই দিকে চলে যায়। সুমি জলপাই রঙের একটা শাড়ি পরেছে আর সুন্দর করে সেজেছেও। সুমি অনেক সুন্দর সাজাতে পারে। কোনো উপলক্ষে বাড়ির মেয়েরা ওর কাছে চলে যায় সাজার জন্য। নাহার আর টিউলি বোরকা পরেছে। নাহার নীল রঙের হিজাব আর টিউলি খয়েরি রঙের হিজাব পরেছে। সুমি: এসেছিস তোরা, ভালো হয়েছে। টিউলি, এই দিকায়, আমারে কয়টা ছবি তুইলা দে না। টিউলি: আসছি মাত্র, শুরু হইয়া গেছে। সুমি: বোন না আমার, প্লিজ তুলে দে না। টিউলি ভেঙচি কেটে মোবাইলটা নিয়ে ছবি তুলতে থাকে আর সুমি নানা ধরনের পোজ দিচ্ছিল। নাহার বিরক্ত, তারা এসেছে ঘোরার জন্য আর এরা ছবি তুলতে লেগে পড়েছে। সে আশেপাশে তাকায়, সামনেই সারি সারি দোকান, মেয়েদের সাজসজ্জার জিনিস হতে বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের পিঠাপুলি সব কিছুই বিক্রি হচ্ছে সেসব দোকানে। নাহার সেদিকটায় যায়। একটা দোকানে গিয়ে দাঁড়ায়, সেখানে চুড়ি, কানের দুল, হার এসব ছিল। নাহারের একজোড়া কানের দুল বেশ ভাল লাগে, গোলাপি কালারের ঝুমকার মতো দুলগুলো। নাহার: চাচা, এইটার দাম কত? দোকানদার: মাত্র 450 টাকা। নাহার: কি 450 টাকা? চাচা, কম কত দিবা কও? দোকানদার: না, কম হইব না, একদম। নাহার: চাচা, এমন কইরো না, আচ্ছা 200-তে দাও। দোকানদার: 1 টাকাও কম দিব না। বলেই অন্য কাস্টমারদের দেখতে লাগলো। নাহার নিজের ছোট সাইড ব্যাগ খুলল, তাতে 600 টাকার মতো আছে আর কিছু খুচরা টাকা। এখন যদি 450 টাকা দিয়ে দুল কিনে ফেলে, তাহলে তো আর কিছু কিনতে পারবে না, না কিছু খেতে পারবে। সে চলে যাওয়ায় অন্য পা বাড়ালো, তখন কেউ একজন এসে তাকে জাপটে ধরে। এত ভিড়ের মাঝে কে তাকে এইভাবে জাপটে ধরবে? সে নিজেকে ধাতস্থ করলো, তারপর চোখ খুলে নিজের সামনে একটা ছোট অবয়ব দেখলো। তানিশাকে দেখলো যে শাড়ি পরে তাকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে কি মিষ্টি লাগছে, পুরো মায়ের মতো মায়াবী চেহারা। নাহার হাঁটু মুড়ে বসলো আর তানিশাকে আলতো করে ধরলো। নাহার: তানিশা বাবু, এখানে কি করছো? মা কোথায়? কে নিয়ে এসেছে তোমাকে? তানিশা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, হয়তো বোঝার চেষ্টা করছে নাহার ঠিক কি জিজ্ঞেস করছে তাকে। তানিশা পেছনের দিকে আঙ্গুল তাক করে বলে, চাচু নিয়ে এসেছে আমাকে।
নাহার সেদিকটায় তাকালো আর দেখলো। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।